ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি, আবার সরবরাহ পর্যাপ্ত। এরপরেও 2 সপ্তাহে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বাড়ল সব ধরনের চালের দাম। মিলারদের দাবি, বৈরী আবহাওয়া এবং ধানের দাম বাড়ায় বেড়েছে চালের দাম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন এবং অভিযোগ করেই বলছেন তারা যে মিলারদের কারসাজির কারণে দামের এই ঊর্ধ্বগতি। এই অবস্থায় কৃষি অর্থনীতিবিদরাও বলছেন এই সময়ে দাম বৃদ্ধির অন্যতম কারণ সিন্ডিকেট। তাই আসলে ঠিক কি হচ্ছে তা নিয়েই আজকে আমরা জানার চেষ্টা করব তালিখাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়ে চালের বাড়তি দাম সিন্ডিকেট না অন্য কিছু। আর আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকে সাবেক খাদ্য সচিব আব্দুল লতিফ মণ্ডল এবং আরও যুক্ত আছেন বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শহীদুর রহমান পাটোয়ারি। দুজনকেই স্বাগত। আমি লতিফ মণ্ডলকে দিয়েই শুরু করতে চাই। শহীদুর রহমান পাটোয়ারি, আপনার কাছে আসব। তার আগে লতিফ মণ্ডল, যদি একদম মোটা দাগে যদি জানতে চাই যে বোরো ধানের মৌসুমে সরবরাহ আসলে কম, সেটি বলা যাবে না। আমরা আমাদের প্রতিবেদনেও দেখেছি গত কয়েকদিনে যে যথেষ্ট সরবরাহ হয়েছে, এরপরে আসলে দাম বাড়ছে কেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, চালের দাম প্রায় 1 বছর যাবতই বাড়ছে, তবে কিছুদিন একটা স্টেবল ছিল, কিন্তু হঠাৎ ঈদের পরেই দামটা আবার বেড়ে যাচ্ছে। এটা আসলে আমার কাছেও একটু আশ্চর্য লেগেছে যে হঠাৎ এইভাবে চালের দাম বাড়লো কেন। চালকল মিল মালিকরা যেটা মেইনলি বলেছে, আমি পত্রিকায় দেখলাম যে তারা ধরে দিয়েছে মূল্যস্ফীতি, তারপরে যাতায়াত ব্যবস্থা কিছু সমস্যা বলেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে মূল্যস্ফীতির কথাটা বলেছে, মূল্যস্ফীতি ঘটছে এটা নিঃসন্দেহে, তবে হঠাৎ করে ঈদের আগে আগে এমন কোনো মূল্যস্ফীতি ঘটেছে বা বেড়েছে এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আর তাছাড়া যানবাহন হয়তো কিছুটা এফেক্টেড হয়েছে, কিন্তু আমার জানা মতে সরকার কিন্তু খাদ্যদ্রব্য যাতায়াতে বা পরিবহনের যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, মোবাইলে হোয়াটসঅ্যাপটা সব অফ করে রাখো তো একটু, নেটওয়ার্ক স্লো যাচ্ছে কেন। তৃতীয়াংশ মানুষ বাস করে গ্রামে, যাদের জন্য পরিবহনের খুব একটা ব্যবস্থা প্রয়োজন হয় না। আমাদের 1/3 বা 32% লোক শহর অঞ্চলে বাস করে, ঢাকা সহ। বেশি খাদ্য সামগ্রী ট্রাকে বা ভ্যানে তা না। কাজে এই সমস্ত যুক্তিকে আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আমি যেটা মনে করছি, এর মধ্যে একটা সিন্ডিকেশনের প্রভাব। কেন হঠাৎ করে এই 3 টাকা 4 টাকা বিভিন্ন ধরনের, শুধু মোটা চাল না, সব ধরনের চালের দামই বেড়ে গেছে। কাজে এখানে আমি একটু সিন্ডিকেশনের বা একটা যোগসূত্রের একটা অভাব দেখতে পাচ্ছি। চালকল মালিক এবং যারা কর্পোরেট কোম্পানিগুলো এখন ব্যবসা করছেন, এখন কিন্তু কর্পোরেট কোম্পানিগুলো নিজেরা। লতিফ মণ্ডল, একটু যদি থামিয়ে জানতে চাই আপনার কাছে। জি, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। যেটি হচ্ছে, আমি আপনার কথা শুনলাম, কিন্তু মিলাররা যেটি বলেছেন যে আবহাওয়া, বৈরী আবহাওয়া, খারাপ আবহাওয়া এবং ধানের দাম যে বেড়েছে সেটিও যেমন সত্যি, সেটিকেও তারা দায়ী করছেন। এই 2 কারণেই কি আসলে দাম বাড়তে পারে? কারণ সিন্ডিকেটের কথা আপনি বলছেন, কিন্তু আমরা গণমাধ্যমে প্রায় শুনি, কিন্তু সেই সিন্ডিকেটের অস্তিত্ব আসলে কোথাওই পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। শুধু আসলে এই দুটি আবহাওয়ার কথাটা কিন্তু খুব একটা না। ঈদের আগে বা ইমিডিয়েট ঈদের পরে খুব একটা আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি। রিসেন্টলি একটু আবহাওয়ার হয়েছে। ঈদের আগে এবং পরে এবং তার আগে তো কঠিন রৌদ্র ছিল। কাজে এই যুক্তিটাও আমার কাছে গ্রহণযোগ্য না যে আবহাওয়া খারাপ হয়েছে। আবহাওয়া খারাপ তো 2-3 দিন 4 দিন আগে হলো। ঈদের পরে পরে বা ঈদের আগে খুব একটা আবহাওয়ার কোনো খারাপ আমরা লক্ষণ দেখিনি। কাজে ওই যুক্তিটাও গ্রহণযোগ্য না, মূল্যস্ফীতির যুক্তিটাও গ্রহণযোগ্য না। কাজে এগুলো আমি ভেবে চিন্তে দেখেছি, আপনি পত্রিকাও দেখেছি। পত্রিকাতে বিশেষ করে মজুদদাররা বলেছে, পত্রিকায় এসেছে, মজুদরা বলেছে যে চালকল মালিকরা তারা দাম বাড়িয়েছে, কাজে সেই কারণেই আমরা দাম বাড়িয়েছি। তবে এখন চালকল মালিকদের সঙ্গে আর একটা ফ্যাক্টর জড়িত হয়েছে, সেটা হচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো। এই কর্পোরেট কোম্পানিগুলোর নিজস্ব মিল আছে, সেখানে তারা চাল উৎপাদন করে এবং তারাও চাল ব্যবসা করে। কাজে এই বুঝতে পেরেছি।
বুঝতে পেরেছি আপনার কথা। গ্রুপকে আমাদের একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। এই আরো কিছু ফ্যাক্টর আছে, সেটাও আমরা আলাপ করব। আরো কিছু ফ্যাক্টর আছে, কিন্তু আমি মূলত মনে করি যে চালের ব্যবসা মূলত নিয়ন্ত্রণ হচ্ছে চাল কল মালিক এবং কর্পোরেট কোম্পানিগুলো, এবং এই চালের দামের যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে মূলত তারাই দায়ী। জি, নিশ্চয়ই আমরা মিলারদের কথাও শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ অটো রাইস মিলস ওনার্স শহীদুর রহমান পাটোয়ারি, তার কাছ থেকে শুনবো। শহীদুর রহমান পাটোয়ারি, আমরা শুনছিলাম এতক্ষণ লতিফ মণ্ডলের কাছ থেকে, তিনি আসলে সিন্ডিকেটের কথা বললেন এবং আপনারা যেটি বলেছেন যে বৈরী আবহাওয়া, ধানের দাম বৃদ্ধি, সেটিকেও তিনি আসলে খুব বেশি বলছেন না যে গুরুতর কারণ হিসেবে। আপনার কাছে আপনাদের যুক্তিগুলো একটু শুনতে চাই, কেন বাড়ছে দাম? ধন্যবাদ। নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, তারপর আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি শহীদুর রহমান। যে ধন্যবাদ। আমি সম্মানিত ওনাকে শ্রদ্ধা রেখে বলছি, কয়েকটি পয়েন্ট আমি ওনাকে একটু স্পষ্ট করতে চাই এবং গণমাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সকল বাংলাদেশের সকল মানুষদেরকে স্পষ্ট করতে চাই। দিন শেষে আমিও কিন্তু ভোক্তা। সিন্ডিকেট শব্দের অর্থ হলো যেখানে গুটি কয়েকজন ব্যবসায়ী মিলে কোনো কারসাজি করে বা কোনো সুযোগ থাকে, তাদেরকে আমরা সাধারণত সিন্ডিকেট বলি। গোটা বাংলাদেশে কৃষক আছে কয়েক লক্ষ, তাহলে ধানের দাম বৃদ্ধি হওয়া কৃষকরা নিশ্চয়ই সিন্ডিকেট করে না। গোটা বাংলাদেশে রাইস মিলের সংখ্যা আছে প্রায় 14,000, আর ধান চাল ব্যবসার সাথে সম্পর্কিত আছে কয়েক লক্ষ মানুষ। তাহলে এই প্রশ্নটা যেনারা করেন বা যেনারা বলেন, ওই জায়গাটায় আমার কাছে অবান্তর মনে হয়। যদি এই ব্যবসায় 5 জন 10 জন বা 20 জন লোক জড়িত থাকতো, তাহলে সিন্ডিকেট থাকে। 14,000 লোক যে ব্যবসায় জড়িত, সেই ব্যবসা থেকে সিন্ডিকেট বলাটা নিজের কাছে নিজের প্রশ্নবোধক চিহ্ন হয়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, ওনার বক্তব্য এবং আপনার কথার মধ্যে একটা জিনিস অস্পষ্ট থাকলো। ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে, প্রশ্নটা কন্ট্রাডিকশন হলো। যদি লাইনটা হতো ধানের ভরা মৌসুমে ধানের দাম বাড়লে কোনো, এই প্রশ্নটা আমরা কেউ যাচ্ছি না, উড়িয়ে চলে গেলাম চাউলের কাছে। তাহলে চাল কিন্তু ফার্স্ট প্রোডাক্ট না, আমরা টেকনিক্যালি এড়িয়ে গেলাম সেকেন্ড প্রোডাক্টের কাছে। এবার আসা যাক তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। যে ধান চালের দাম যত কম হবে আমাদের মিলারদের জন্য তত বেনিফিট। কারণ 14%, 14.5% বর্তমান ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আমি 10 কোটি টাকা ইনভেস্ট করে আমি যেই পরিমাণ ধান কিনতে পারবো, আর ধানের কেজি যদি 2 টাকা বাড়ে, আমার 10 কোটি থেকে 1,05,000 মন আমি ধান কম কেনার সক্ষমতা রাখি। তাহলে আমি কিন্তু ক্রাশিং পার্টি। আমার সক্ষমতার জায়গাটা, ধানের কেজি যত কম হবে, চালের দাম যত কম হবে, তত আমার সক্ষমতাটা বাড়বে। আমি পয়েন্টটা আপনাকে স্পষ্ট করলাম। এখন আসা যাক, চালের দাম বলতে কোনো শব্দ নেই, প্রশ্নটা হলো ধানের দাম। ধানের দাম কেন বাড়ছে? তো এখানে একটা কথা স্পষ্ট আমি বলছি, আমি আজকের যে ব্যাপারটা হচ্ছে, এটা কেজিতে 1-2 টাকা বাড়ছে, এটা আহামরি কিছু নয়। ধানের কেজি 1-2 টাকা বাড়ছে, এটা আহামরি কিছু নয়। কারণ আলুর কেজি যদি 40 টাকা বাড়ে, আমি আশঙ্কা করছি 1-1.5 মাস পরে যে কথাগুলো আমরা সরকারকে বারবার বলেছি, অজস্র মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, তারা লাইসেন্স বিহীন ভাবে ধান বলেন, গম বলেন, সরিষা বলেন সিজন টাইমে কিনে স্টক বিজনেসের নামে তারা স্টক করছে, কিন্তু স্টক বিজনেসের বাংলা হলো মজুতদারি। আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যে পেশায় করুন না কেন, আপনাদের যদি বিজনেস করার শখ থাকে করুন, ফুড ডিপার্টমেন্টের লাইসেন্স নিন, টিন সার্টিফিকেট দিন, ট্রেড লাইসেন্স দিয়ে করুন। এবং সরকার একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে, কয়েকটি আইনও পাস করেছে, লাইসেন্স ব্যতীত কেউ ব্যবসা করতে পারবে না। ফরিয়া ব্যবসায়ীদের আপনারা দায়ী করছেন? আমি তা বলছি না, আমি বলছি সরকারের কোনো তত্ত্বাবধায়ক নেই সিজন টাইমে হাট বাজার গুলোতে তদারকি করার, এই ধানটা কারা কিনছে, এই গমটা কারা কিনছে। কেন আমি 2 মাস পরে আমার মিল চালানোর স্বার্থে আমাকে ধান কিনতে হবে, আমি বাধ্য হচ্ছি, দাম 10 টাকা বেশি না কম সেটা পরের চ্যাপ্টার, কিন্তু আমি বাধ্য হচ্ছি স্টক বিজনেসের নামে তাদের কাছ থেকে 1 মাস পরে আমাকে ধান কিনে মিল চালাতে হবে। তাহলে বাজার ব্যবস্থাপনার জায়গায় কারা ধান কিনবে, লাইসেন্স ব্যতীত কারা কিনছে, এই জায়গাগুলো যদি সরকার তদারকি করতো। শহীদুর রহমান বুঝতে পেরেছি আপনার কথা। আপনার কথার সূত্র ধরে আমি
বিরতি থেকে ফিরে এসে সাবেক খাদ্য সচিব আব্দুল লতিফ মন্ডলের কাছে যাব, তদারকির বিষয়টি জানতে চাইবো যে সরকার সত্যিই তদারকি করে কিনা। থাকুন আমার সাথে, এটা বিরতি থেকে ফিরে এসে আবারও কথা হচ্ছে একই প্রসঙ্গে। ইসলামী ব্যাংক তালিকাতে একটা বিরতি নিচ্ছে, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আমাদের আজকের বিষয় চালের বাড়তি দাম সিন্ডিকেট না অন্য কিছু, এবং আমাদের সাথে আজকে আলোচনা করতে আছেন শুরু থেকেই আব্দুল লতিফ মন্ডল এবং শহীদুর রহমান পাটোয়ারি, দুজনকে আবারও স্বাগত। আব্দুল লতিফ মন্ডল, আপনার কাছে যেতে চাই। আমাদের অন্য অতিথি শহীদুর রহমান, তিনি একটি কথা বলছিলেন যে নজরদারি, তত্ত্বাবধান, এই বিষয়গুলো কি সারা বছর সরকার করে কিনা, যদি করে সেটি কিভাবে করে, বা আসলে সেটি কতটা কার্যকর হয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচনাকারীর বক্তব্য জবাব দেওয়ার আগে আমি একটি কথা বলবো। এটার জন্য মূলত দায়ী সরকার, অনেকটা সরকারও আছে। দেখেন, গত যে আইনটা পাশ হলো সেখানে বলা আছে যে সরকার সময়ে মজুতের পরিমাণ, সময় ইত্যাদি নির্ধারণ করে দেবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা করেনি। কাজে এই মুহূর্তে আমরা আমাদের চাল কল মালিক বা কর্পোরেট কোম্পানি বা গৃহস্থ বা ব্যবসায়ীদের কাছে কি পরিমাণ চাল জমা আছে তা আমরা জানি না। তবে অন্য একটা সার্ভেতে আমরা আগে দেখেছি যে সাধারণত চাল, ধানের 60% বেশি জমা থাকে চাল কল মালিকদের কাছে। কাজেই সরকার যদি এই মুহূর্তে এটা নির্ধারণ করে দিত যে চাল কল মালিকরা কদিন এবং কি পরিমাণ চাল মজুদ রাখতে পারবে বা অন্যান্য কোম্পানিগুলো, তাহলে কিন্তু এই সেগুলো যদি ঠিক করে দিত, হ্যাঁ, এটা উদ্ভব হতো না। এই জিনিসটা আমি গতকাল লেখাতেও বলেছি যে এটা গভর্নমেন্টের উচিত যে মজুদটা নির্ধারণ করে দেওয়ার সময় নির্ধারণ করে দেওয়া, এটা কিন্তু অবিলম্ব। আর আমি সম্মানিত আলোচনাকারীকে একটু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই, তারা কি বলতে পারবেন যে চাল কল মিল মালিকদের কাছে এই মুহূর্তে কি পরিমাণ ঢাল চাল মজুদ আছে? আমার বিশ্বাস তারা অধিকাংশ চাল কল মালিকদের কাছেই অধিকাংশ ধান চালই মজুদ আছে। কাজেই এই মুহূর্তে যে চালের ধানের দাম বেড়েছে সামান্য আমি জানি, কিন্তু এই মুহূর্তে ধান কার কাছে আছে? এই মুহূর্তে ধান আছে চাল কল মালিকদের কাছে, বড় বড় গৃহস্থের কাছে বা মাঝারি গৃহস্থের কাছে। সাধারণ লোকের কাছে কোনো চাল নেই, ধান নেই, এবং সাধারণ লোকরা কখনো চাল বিক্রিও করে না। সাধারণ কৃষিরা বা তারা সবসময় চালই বিক্রি করে। কাজে ধানের বাজারে যে যদি সামান্য কিছু এসে থাকে, সেটা জন্য ঠিক সাধারণ কৃষক, মার্জিনাল কৃষক বা ক্ষুদ্র কৃষক তারা কিন্তু দায়ী না। আর একটি কথার সঙ্গে আমি একমত যে সাধারণত এই সময়ে কিন্তু চালের দাম বাড়ানো উচিত না। চালের দাম সাধারণত বাড়ে সেপ্টেম্বর এবং অক্টোবরের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক পর্যন্ত। এই সময়ে আমাদের কোনো বিকল্প কোনো শস্য থাকে না। কাজে এই সময়টা সবসময় হিস্টোরিক্যালি সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত আমাদের চালের দাম বাড়ে, কিন্তু এই সময় তো চালের দাম বাড়ার কথা না। এটা তো ভরা মৌসুমের মতোই বলা যায় যে এখন আমরাও সেটি আলোচনা করছিলাম, এবং আমরাও আসলে অর্থনীতিবিদরা, কৃষি অর্থনীতিবিদরা অবাক আসলে ঠিক এই মুহূর্তে কেন আসলে দাম বাড়লো, এবং চালকল মালিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তাদেরও যুক্তি রয়েছে। তারা বলছেন যে ধানের দাম বৃদ্ধিকে কেন দায়ী করা হয় না। আমি শহীদুর রহমান পাটোয়ারি, সরকার বা আপনারা মিলে সমাধানের পথটা কি হতে পারে ভোক্তা পর্যায়ে? জি ধন্যবাদ। দুটো অংশ। আমি সম্মানিত, উনি দীর্ঘদিন খাদ্য সচিব ছিলেন, ওনারটা 30 সেকেন্ডে শেষ করে পরবর্তী সমাধানের আমার সুপারিশটা বলছি। উনি হয়তো বুঝতে পারে নাই, উনি একটা জিনিস ওভারলুক করে গিয়েছেন। আমি বলেছি ধান থাকবে, ওনার কথা আবার কথা এক, কৃষকের কাছে, মিলারের কাছে, সরকারের কাছে। আমি বারংবার একটা কথা বলেছি, ধান গৃহস্থের পর থেকে আমাদের কাছে মাঝখানে একটা লোক বা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী যারা বিভিন্ন পেশায় জড়িত, তারা শুধু ধান বলবো না, আমি ধান, গম, সরিষা, ভুট্টা হাট বাজার থেকে কিনে স্টক বিজনেসের নামে ওনারা সংরক্ষণ করছেন, যেটা টোটালি লাইসেন্সের আওতায় নেই। এই জায়গাটাতে এত বেশি সংখ্যক আছে যে আমি 2 মাস পরে যখন ধান কিনবো, সেটি নিয়ন্ত্রণের বাইরে গেছে।
আমি শেষ করছি, তারা নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু সম্মানিত প্রাক্তন সচিব সাহেব এই কথাটাকে অবাল্য করে গেছেন, এড়িয়ে গিয়েছেন। সো এবার ওনার পরের পয়েন্টে আসি, কি পরিমাণ। আমি ওনাকে বিনয়ের সাথে বলছি, মিলারদের কাছে যত পরিমাণ ধান আছে তার চেয়ে বেশি আছে এই মিডলম্যানদের কাছে, যার জন্য আমরা 1 মাস পরে ওই ধানটা তাদের থেকে কিনতে বাধ্য হচ্ছি। এবং মজার ঘটনা হলো, যেহেতু তাদের কোনো লাইসেন্স নাই, সরকারের কাছে সে হিসাবও নেই, সরকার হিসাবের জন্য আমাদের মিলারকে পাবে, কৃষি দপ্তর থেকে কৃষককে পাবে। তো তাদের যেহেতু লাইসেন্স নাই, জি। তাদের কাছে কি পরিমাণ ধান গম আছে সেটাই পাবে না। এখন আসা যাক আমাদের উত্তরের উপায়টা কি। প্রশ্ন হলো, আমরা বলছি চালের বাজার যে প্রসঙ্গটা বলে এটা অতটা অমূলক নয়। আমরা বারবার বলেছি, জি, একটা জি, সূত্র দিয়েছি, যে জি। ধান বাজারে যেই দিন দাবে 1.5 দিয়ে আপনি গুণ করবেন, নিশ্চয়ই। সেই দিন চালের দাম পাবেন। আমি শেষ করছি। আমরা So, একদম শেষ কোনোদিন দিকে চলে এসেছি। অসংখ্য 50 পয়সা কম বেশি অসংখ্য হবে। ধন্যবাদ আজকে শহীদুর যদি রহমান ধান- পাটোয়ারি এবং লতিফ মন্ডল দুজনকেই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলাম ব্যাংক তালিকাতে আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।